আপনাদের কাছে নিবেদন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর সেই রাতে। শুরু হচ্ছে আজকের গল্প বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর সেই রাতে। সেদিন সকাল থেকেই আকাশটা কালো মেঘে ঢাকা ছিল। ঝিরঝিরে বাতাসের সঙ্গে টুপটাপ বৃষ্টি পড়ছিল। কৃষ্ণনগর থেকে বেতুয়া ডহরে যাব বলে আগেই ঠিক ছিল বিকেলের বাসে ওই দিনে রওনা হলাম বেতুয়া ডহরতে। জানালার ধারেই জায়গা পেয়েছিলাম বলে মেঘলা দিনে উড়ন্ত মেঘ দেখতে দেখতে বেশ আরামের সঙ্গেই চলেছি। ছিটে ফোটা বৃষ্টি তখনও পড়ছে। বিষণ্ণ বিকেলে বিদায় নিয়ে সন্ধে নেমে এলো। আবছা অন্ধকারের মধ্যে যাত্রীর বোঝাই বাস উড়ন্ত গতিতে চলেছে সোজা রাস্তা ধরে। আচমকা কোথা থেকে আছড়ে পড়ল ঝড়, আর সেই সঙ্গে সিংহের গর্জনের মতো গুরু গম্ভীর মেঘের আওয়াজ, বিদ্যুতের ঝলকানি এবং মুষলধারে বৃষ্টি। হুড়মুড় করে সবাই জানালা বন্ধ করে দিল। আমিও আমার জানালা বন্ধ করে দিয়ে ঝড় বৃষ্টি আর মেঘের ডাক শুনতে শুনতে ভাবতে লাগলাম, বাস থেকে নামবার সময়ও যদি একইভাবে ঝড় বৃষ্টি হয় তাহলে অচেনা জায়গায় গিয়ে মুশকিলে পড়ে যাব। বাসের চলার গতি ঝড়ের দাপটে কমতে বাধ্য হয়েছে। বাসের ড্রাইভার বাসে বসে বুঝতে পারছি যে কোনো সময় বাস আটকে যেতে পারে রাস্তায়, কারণ এই ঝড়ে দু চারটে গাছ উপড়ে গিয়ে রাস্তা আটকেও দিতে পারে। কিন্তু চওড়া রাস্তা বলেই দু একটা গাছ রাস্তায় পড়ে থাকা সত্ত্বেও পাশ কাটিয়ে বাস বেশ মন্থর গতিতে চলতে লাগলো। যাত্রীদের মধ্যে কেউ ঘুমোচ্ছে, গান গাইছে, আর আমার পাশের সিটে মায়ের বুক জড়িয়ে একটা হ্যাংলা মতো ছেলে সমানে কেঁদে চলেছে। আমি ব্রিফকেসটা হাতে নিয়ে গেটের কাছে গিয়ে দাঁড়ালাম। একটু পরেই একমাত্র আমি একাই বাস থেকে নামলাম। চলে যাবার পর অন্ধকারের মধ্যেই বুঝতে পারলাম যে জনমানবহীন রাস্তায় একটা সজনির গাছের তলায় দাঁড়িয়ে একমাত্র জীবন্ত প্রাণী আমি। জায়গাটাতে যেন শ্মশানের নীরবতা। সজনে গাছের ফাঁক দিয়ে অঝরে বৃষ্টির জল আমাকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিল, আর ভিজে জামা কাপড় পরে কাঁপতে শুরু করলাম। কিন্তু দাঁড়িয়ে থাকলে তো আর চলবে না। বাজারের মধ্যে দিয়ে গিয়ে রিক্সা স্ট্যান্ড পেরিয়ে আমাকে মাস্টারমশাই সচিন দত্তর বাড়িতে পৌঁছতে হবে। চিঠি দিয়ে আমার আসবার কথা আগেও জানিয়ে দিয়েছিলাম। বাসটা যেদিকে এগিয়ে গেল সেই দিকে আমি এগিয়ে চললাম। বিদ্যুতের চমক ছিটকে পড়েই পরপর দুটো বাজ পড়ল কাছাকাছি। কাঁপুনিটা আরও বেড়ে গেল, কিন্তু সাহস সঞ্চয় করে ব্রিফকেসটা মাথায় চাপিয়ে এক হাঁটু জলের মধ্যে কোনো রকমে এগিয়ে চললাম। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমারই চলার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। হঠাৎ একটা পেঁচার কর্কশ শব্দে সমস্ত পরিবেশটা কেমন যেন থমথমে করে দিল। আমার মনে হতে লাগলো আমার সঙ্গে আরও কেউ যেন হেঁটে চলেছে এবং আমারই পাশাপাশি আমি এগিয়ে চললাম। বিদ্যুতের ঝিলিক চমকে উঠল আবার। সেই ক্ষণস্থায়ী আলোর মধ্যে আমি দেখলাম অস্পষ্ট একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে যেন আমারই অপেক্ষায়। সমস্ত দেহটা ভয়ে কেঁপে উঠল এবং আমি সেই মুহূর্তে অনুভব করলাম যে আমার জীবনটা শেষ হয়ে আসছে। আমি আমার প্রিয়জনদের কাছে আর হয়তো ফিরে যেতে পারবো না। কাঁপুনিটা সেই মুহূর্তে অসম্ভবভাবে বেড়ে গেল, আর আমার বেশ মনে আছে আমি তখন ছোট ছেলের মতো মা বলে ডেকে উঠে ভয়ে কুঁকড়ে এক হাঁটু জলের মধ্যে পড়ে গেলাম। সেই শটটা আজ আর আমার মনে নেই, কিন্তু এই অবস্থার মধ্যে শুনতে পেলাম কে যেন বলে উঠল, ভয় নেই, আমি আপনার পাশেই আছি। তাড়াতাড়ি মনে সাহস নিয়ে উঠে পড়ে বললাম, কে কে কথা বললেন? আমার কাছে আসুন, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না।
কোথাও এতটুকু কোনো শব্দ নেই। আমি সেই নির্জন প্রান্তরে একা এবং অসহায় অবস্থায় দাঁড়িয়ে শুধু আমার হৃৎপিণ্ডে ধুকপুক আওয়াজ শুনতে পেলাম। ফস করে ঠিক আওয়াজ হয়ে রঙ্গশালের মতো আলো ছড়িয়ে একটু দূরে বিদ্যুতের তার মনে হলো ছিটকে পড়ল। আবার আমি দেখলাম সেই অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে, যেন আমারই অপেক্ষায়। রাত কত জানি না, মাথার ওপর দিয়ে আবার একটা পেঁচা ডাকতে ডাকতে উড়ে গেল। সেই মুহূর্তে আবার শুনতে পেলাম, ভয় নেই, সামনের দিকে এগিয়ে চলো, এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না। দৈববাণীর মতো কথাগুলো কানে পৌঁছাতেই আমি যেন ফিরে পেলাম অসীম সাহস আর শক্তি। সেই মুহূর্তে সমস্ত ভয় জড়তা ছুঁড়ে ফেলে দিয়ে সামনের দিকে এগোতে লাগলাম ক্ষিপ্র গতিতে। প্রতি মুহূর্তে আমি বুঝতে পারছিলাম যে আমার সামনে, পেছনে বা পাশে থেকে কে যেন অনুসরণ করে চলেছে। আমি চলেছি নির্ভয়ে, কিন্তু আবার আমাকে থামতে হলো সেই দৈববাণীর আদেশে। দাঁড়ান, আর এক পাও এগোবেন না, সামনেই আছে একটা খাল, অন্ধকারে দেখা যাচ্ছে না, বাঁ দিকে ঘুরে একটা সাঁকো পাবেন, সেই সাঁকোর উপর দিয়ে ওপারে চলে যা, আমিও যাচ্ছি। দম দেওয়া পুতুলের মতো আমি বাঁ দিকে ঘুরে হাতড়াতে একটা বাঁশের ওপর হাত পড়তেই বুঝলাম সাঁকো, এবং কোনো রকমের সন্তর্পণে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে চলে গেলাম ওপারে। একটা চাপা গর্জন কোথা থেকে ভেসে এলো এবং গর্জনটা একটু পরেই কান্নায় পরিণত হলো। আমি আবার ভয় পেয়ে সেইখানেই দাঁড়িয়ে কাঁপতে শুরু করলাম। আমি ধমকে সুরে আদেশ শুনতে পেলাম, এক্ষুনি সামনের দিকে চলে যান, নইলে আমার সাধ্য নেই যে আপনাকে বাঁচাবো। নিমেষে ছুটে চললাম সামনের দিকে এবং কিছু দূর গিয়ে কোনো সারা শব্দ না পেয়ে ক্লান্ত দেহ নিয়ে সেইখানে বসে পড়লাম। বৃষ্টি আর ঝড়ের দাপট আর নেই। কাঁপুনিটা আরো বেড়েছে, সমস্ত শরীরটা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। বসে পড়েছি বলেই হয়তো উঠতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো আমাকে হবেই। সমস্ত ক্লান্তি আর যন্ত্রণাকে ভুলে গিয়ে উঠে দাঁড়ালাম। জানি না আরো কত পথ আমায় হাঁটতে হবে, কিভাবেই বা যাব। বিদ্যুতের সেই ঝলকানি আলোও নেই যে খুঁজে পাবো সেই ছায়ামূর্তিকে, বন্ধুকে। আমার খুব কাছ থেকেই স্পষ্ট শুনতে পেলাম, ভয় নেই, আমি কাছে আছি, এই মাঠ পার করে দিয়ে আমি ফিরে যাব, আমারও ফেরার সময় হয়ে এসেছে। সামনের দিকে আরো কিছুটা গেলেই শহরের রাস্তা। এই পথটি কেউ আসে না, আর এলে ফিরে যায় না। কাকুকে বলবেন শানু সেদিন কোনো দোষ করেনি, শানু ভালো আছে। কিভাবে শহরের রাস্তায় সেদিন পৌঁছেছিলাম আজ আর মনে নেই। মাস্টারমশাই অর্থাৎ শচীন দত্ত মহাশয়ের মুখে শুনেছিলাম একজন দোকানদার আমার জ্ঞান ফিরিয়ে এনে আমার মুখে মাস্টারমশাই নাম শুনে পৌঁছে দিয়েছিল তার বাড়িতে। মাস্টারমশাই আমার মুখে সমস্ত কিছু শুনে বলেছিলেন সেই বাসের কন্ডাক্টর ভুল করে যে জায়গাটায় নামিয়ে দিয়েছিল সেটা বাজার থেকে অনেক দূরে এবং ওদিকে লোক বসতি নেই। আসলে ওই জায়গার চারপাশে ভাগাড় এবং স্থানীয় শ্মশান, পরাণ মণ্ডলের খাল এখানকার সবাই চেনে এবং এই নামটা শুনে সকলেই আটকে ওঠে। জীবিত অবস্থায় কেউ ওই খাল পেরিয়ে আসতে পারেনি, আপনার ভাগ্য ভালো বলেই বেঁচে গেলেন। আমি বললাম যে সেই অস্পষ্ট ছায়ামূর্তি, তাই হয়তো আমাকে খালে নামতে নিষেধ করে একটা বাঁশের সাঁকোর ওপর দিয়ে যেতে বলেছিল। মাস্টারমশাই জিজ্ঞাসা করছিলেন সেই ছায়ামূর্তিকে দেখেছিলাম কিনা। আমি বলছিলাম হ্যাঁ, মাঠ পেরিয়ে
শহরের রাস্তায় পৌঁছাবার আগে সে বলেছিল কাকুকে বলবেন শানু সেদিন কোনো দোষ করেনি, শানু ভালো আছে। মাস্টারমশাই চিৎকার করে কোঁকিয়ে কেঁদে উঠে বলেছিলেন শানু এই কথা বলেছে? বলেই আরও জোরে জোরে কাঁদতে কাঁদতে বলেছিলেন যে শানুকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন তিনি। যাবার সময় ও বলেছিল যে কাকু আমি কোনো দোষ করিনি, ওরা মিথ্যা করে লাগিয়েছে। আমি অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে কেমন যেন বোবা হয়ে গেলাম। মাস্টারমশাই বলেছিলেন শানু তার দাদার ছেলে। ও যখন খুবই ছোট তখন তার দাদা মারা যান। সেই থেকে শানুকে তিনি তার ছেলের মতো করে মানুষ করেছেন। সঙ্গদোষে ও মাঝখানে খারাপ হয়ে যাচ্ছিল। একদিন ওরই অন্তরঙ্গ দুজন বন্ধু এসে তার কাছে বেশ কিছু অভিযোগ করে। আমি আর কোনো কিছু বিবেচনা না করে প্রকাশ্য রাস্তায় 2-4 ঘা চর থাপ্পড় মেরে বলেছিলাম যে বাড়ি আর ঢুকতে না। শানু তার কথা শুনেছিল। শানু আর বাড়ি ঢুকেনি। দুদিন কোনো খোঁজ না পেয়ে পাগলের মতো চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে ওকে যখন পাওয়া গিয়েছিল তখন ওর শরীরের অনেক অংশটাই শকুনে খেয়ে গেছে। একটা গাছের ডালের ফাঁকে ওর দেহটা এমনভাবে আটকে ছিল যে মনে হয়েছিল কেউ যেন জোর করে ওকে আটকে রেখেছে। পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ ছিল শ্বাসরোধ হয়ে মৃত্যু। বিশ্বাস হয় না, তবুও ঘটনা শোনা যায়। অবিশ্বাস করার উপায়ও নেই, কারণ আমি জ্বলন্ত প্রমাণ। কাকুর কাছে যাব এই সংবাদ শানু হয়তো জেনেছিল তার অশরীরী আত্মা নিয়ে, এবং আমার যে মৃত্যু ঘটতে পারে সেটাও সে জানতো। কিন্তু জীবন্ত অবস্থায় সে মনে প্রাণে তার কাকুকে এতই ভালোবাসত যে কাকুর অতিথিকে সে বাঁচিয়েছে। শানুর মৃত্যুটা আজও ওখানকার লোকেরা মনে করে অস্বাভাবিক এবং রহস্যময়। এই ছিল আজকের গল্প, ভয়ঙ্কর সেই রাতে, বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।